নমস্কার, নিউজের প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। প্রধানমন্ত্রী অ্যাক্ট ইস্ট পলিসির দৌলতে উন্নয়নের নতুন দিগন্ত খুলেছে ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্বাঞ্চলে। এক্ষেত্রে বিশেষভাবে উপকৃত হয়েছে ত্রিপুরা। সোমবার পূর্বোত্তর আদি বাজার মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে এমনটাই উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রধানমন্ত্রী অ্যাক্ট ইস্ট পলিসির দৌলতে 6টি জাতীয় সড়ক পেয়েছে ত্রিপুরা। গোটা দেশের মধ্যে ইন্টারনেটের তৃতীয় গেটওয়ে হয়েছে ত্রিপুরা। গুয়াহাটির পর উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে ব্যস্ততম এয়ারপোর্ট হল এমবিবি এয়ারপোর্ট। এর সকল বিষয়গুলোর উপর ভিত্তি করে রাজ্যের আর্থসামাজিক উন্নয়নকে প্রাথমিকতা দিচ্ছে রাজ্য সরকার বলে ওই দিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পূর্বোত্তর আদিবাজার মেলা চলবে 27 জানুয়ারি পর্যন্ত। पहले ये कभी नॉर्थ ईस्ट को किसी ने ठीक से नहीं देखा। अटल जी कहा है कि हम लोग और नॉर्थ ईस्ट को देखना चाहिए। लुक ईस्ट पॉलिसी उन्होंने दिया और माननीय प्रधानमंत्री जी आके बोले नहीं, अभी इसको एक्ट ईस्ट पॉलिसी करना है। और ऐसा एक्ट ईस्ट पॉलिसी हुआ 2014 के बाद। अब देखिए त्रिपुरा से लेके पूरा जो बाकी स्टेट है इतना डेवलप हुआ और हम जानते हैं डेवलप का कोई अंत नहीं। নবনির্বাচিত জেলা সভাপতিদের দায়িত্ব পালনে সহযোগিতা করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সোমবার বিজেপি সদর জেলা সভাপতির নাম ঘোষণা করার সময় এই বার্তা দিলেন তিনি। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী সোমবার অনুষ্ঠিত হল ত্রিপুরা প্রদেশ বিজেপির জেলা সভাপতি নির্বাচনের ভোট গ্রহণ পর্ব। ভোট গ্রহণ পর্বের পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় নবনির্বাচিত জেলা সভাপতিদের নাম। এক্ষেত্রে বিজেপির সদর জেলা সভাপতির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন খয়েরপুরের দলীয় কার্যালয় থেকে নাম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মুখবন্ধ খাম ছিঁড়ে তালিকা বের করে বিজেপির সদর জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক নির্বাচিত হয়েছেন বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। টোটাল 11 জন ওদের ক্যান্ডিডেট ছিল, এর মধ্যে একজনের নাম আমি ডিক্লেয়ার করছি। শ্রী গৌরাঙ্গ ভৌমিক। হিসাবে যে কাগজটা এখানে সই করেছে, চিঠিটা এরকম জানেন, সমাজতন্ত্রদের শ্রী গৌরাঙ্গ ভৌমিক of Sadar Rural District is hereby declared as district president elected for Sadar Rural of Tripura under Sanghaton for 2024. This is as per approval of Honorable National Returning Officer, Bharatiya Janata Party, New Delhi. আমি গৌরাঙ্গ ভৌমিক মহোদয়কে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই এবং পাশাপাশি নবনির্বাচিত জেলা সভাপতিদের নাম ঘোষণার সময় তাদেরকে দায়িত্ব পালনে সহযোগিতা করার জন্য দলের কর্মী সমর্থক এবং নেতৃত্বকে এদিন নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আজকে কে হবে দিস ইজ নট ইম্পর্টেন্ট, ওনাকে দায়িত্ব খালি দেওয়া হবে, কিন্তু সবাই মিলে ওনাকে হেল্প করতে হবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমাদের পার্টি, আমাদের পণ্ডিত দীনদয়ালজির যে মার্গদর্শন সেটাকে সামনে রেখে আমাদের পার্টি চলবে। আমাদের এখান থেকে ডিস্ট্রিক্ট হওয়ার পর স্টেটের যে প্রেসিডেন্ট হবে তার নির্বাচন হবে, তারপর আমাদের যে সেন্ট্রালে আমাদের যে সর্বভারতীয় সভাপতি তার নির্বাচন হবে। আপনারা ভাবুন নিচের থেকে কিভাবে এই নির্বাচন প্রক্রিয়া শেষ করে সেটা আমাদের সর্বভারতীয় স্তর।
গত 3 মাস ধরে চলছে ত্রিপুরা প্রদেশ বিজেপির আভ্যন্তরীণ সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া। ক্রমান্বয়ে বুথ, মণ্ডল এবং জেলা সভাপতি নির্বাচনের পর এবার পালা প্রদেশ সভাপতি নির্বাচন। এক্ষেত্রে চলতি জানুয়ারি মাসের মধ্যেই ত্রিপুরা প্রদেশ সভাপতি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য রাজ্য নেতৃত্বকে নির্দেশ দিয়েছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপির দলীয় সংবিধান অনুযায়ী 50% রাজ্যের আভ্যন্তরীণ সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবার পরেই অনুষ্ঠিত হবে দলের সর্বভারতীয় সভাপতি নির্বাচন প্রক্রিয়া। এক্ষেত্রে আগামী 15 ফেব্রুয়ারির মধ্যেই নতুন সর্বভারতীয় সভাপতি পেতে চলেছে ভারতীয় জনতা পার্টি। তবে ত্রিপুরা প্রদেশের সভাপতি নির্বাচনের ক্ষেত্রে বর্তমানে রাজীব ভট্টাচার্যের উত্তরসূরি কে হবেন তা নিয়ে জোর জল্পনা চলছে রাজ্যের রাজনৈতিক মহলে। উল্লেখ করা যেতে পারে, বুথ, মণ্ডল এবং জেলা কমিটি গঠন করার ক্ষেত্রে সভাপতি পর্যায়ে প্রায় 80% ক্ষেত্রে নতুন মুখ এনেছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। এক্ষেত্রে রাজ্য সভাপতি নির্বাচনের ক্ষেত্রেও কি নতুন মুখ আনতে চলেছে প্রদেশ বিজেপি, তা নিয়েই চলছে জোর জল্পনা। তবে দল এবং প্রশাসনকে সমান্তরাল এবং সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর সঙ্গে সহমতের ভিত্তিতে সহযোগিতার মধ্য দিয়ে দায়িত্ব পালন করতে হয় প্রদেশ সভাপতিকে বলেই মনে করেন রাজনৈতিক বিশ্লেষক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নেশার সবচেয়ে বেশি বাড়বাড়ন্ত সিপাহীজলা জেলায়। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট জেলার জেলা শাসককে। সোমবার বিশ্রামগঞ্জে নেশা মুক্তি কেন্দ্রের ভূমি পূজন অনুষ্ঠানে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সিপাহীজলা জেলার নেশার সবচেয়ে বেশি আদান প্রদান এবং নেশা বাণিজ্য হয় বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সোমবার বিশ্রামগঞ্জে সুসংহত নেশা মুক্তি কেন্দ্রের আনুষ্ঠানিক ভূমি পূজন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই বিষয়টি সংশ্লিষ্ট জেলা শাসককেও জানানো হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যারা এই ড্রাগের সাথে যুক্ত, সিপাহীজলা কিন্তু সবসময় এখন টার্গেটে আছে, কিন্তু এখানে সবচেয়ে বেশি এই জায়গার মধ্যে ড্রাগের বিষয় আদান প্রদান ইত্যাদি সবাই জানে। আমি ডিএম সাহেব যখন এখানে পোস্টিং পাই, আমি বলছি আপনার কিন্তু বিশাল দায়িত্ব, এটাকে আপনার ঠিক করতে হবে। ঠিক আছে, ভালো 100% এখানে প্রাইম মিনিস্টার আবাস যোজনা আপনি সাকসেসফুল হয়েছেন, তো চাইল্ড ম্যারেজ থেকেও আপনি চেষ্টা করছেন, সব এগুলো তো আছে। পাশাপাশি আমি সব করলাম, সব ধরনের উন্নয়ন হলো, কিন্তু এই ধরনের যারা অ্যাটাকিং যে এজেন্টস গুলো আছে, অ্যাটাকিং যে ফ্যাক্টর, সেটা যদি আমাদের ওইদিকে যদি আমরা নজর না দেই, তাহলে বড় বড় বিল্ডিং বানিয়েও লাভ হবে না, শান্তিও হবে না। কারণ এটা তো গেল একটা দিক। ল অ্যান্ড অর্ডার, ফর এক্সাম্পল আমি বলছি, ল অ্যান্ড অর্ডার যদি আমাদের ত্রিপুরাতে ঠিক না হয়, তো কেউ বাইরের থেকে আসবে না এখানে। ইনজেক্টেবল ড্রাগ নেবার কারণে রাজ্যে এইচআইভি, হেপাটাইটিসের মতো রোগ বাড়ছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নেশার বাড়ন্ত খুন করার মতো অপরাধ বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাদের সাথে এখন ইনজেক্টেবল একই আপনার সিরিঞ্জ দিয়ে অনেকে নিচ্ছে, তাতে করে হেপাটাইটিস, এইডস, এইচআইভি এগুলো হচ্ছে। তো একটার সাথে কত সমস্যা, মানে আমি বলবো যে এটা একটা খুন করার মতো অবস্থা হয়ে, আমি বলবো মানে আস্তে 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 করে একটা লোককে এবং ওই ফ্যামিলিকে একদম শেষ করে দিচ্ছে সেখানে। আমাদের দায়িত্ব কিন্তু অনেক বেশি। এবং ঠিক আছে, আমরা রিহ্যাবিলিটেশন সেন্টার এখানে করছি, এখানে মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে আমরা এখানে প্রায় 121 কোটি 90 লক্ষ টাকা আমরা ডোনার মিনিস্ট্রি পিএম ডিভাইন যে প্রকল্প, সেখান থেকে আমরা পেয়েছি। আর বাকি যে টাকা, সেটা প্রায় টোটাল আমরা এখান থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের দিচ্ছে, আউট অফ 121.90 লাখের মধ্যে 86 করোড় 12 লাখ ওনারা দিচ্ছেন, আর বাকি টাকা কিন্তু আমরা স্টেট গভর্নমেন্ট আমরা দিচ্ছি। তো যৌথভাবে সেটা সেই নিয়ম অনুসারে আমরা এটা করছি। মোট প্রায় 121 কোটি 90 লক্ষ টাকা ব্যয় করে বিশ্রামগঞ্জে গড়ে তোলা হচ্ছে সুসংহত এই নেশা মুক্তি কেন্দ্র। মোট 200 শয্যা হবে পিএম ডিভাইন প্রকল্পে গড়ে তোলা এই সুসংহত নেশা মুক্তি কেন্দ্র। এছাড়া এদিন অনুষ্ঠানে ভার্চুয়ালি স্থাপন করা হয় আমতলীতে জেলা পরিবহন কার্যালয়, লাঠিয়াছড়া উচ্চ বিদ্যালয় ভবন, সার্কিট হাউস ভবন এবং বিশ্রামগঞ্জ থেকে বরকুরবাড়ি সড়কের ভিত্তিপ্রস্তর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে সোমবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে 10 জন জেলা সভাপতির নাম ঘোষণা দেওয়া হয়। 10 জন নতুন জেলা সভাপতি নিয়োগের মধ্যে 7 জনকে নতুন এবং 3 জনকে পুনরায় নিয়োগ করা হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানানো হয়। 3 বছর পরপর দলীয় নিয়ম নীতি অনুযায়ী নতুন সংগঠন গড়ে তোলা হয়। সেই নিয়ম অনুযায়ী ভোট দানের মাধ্যমে জেলা সভাপতি নির্বাচিত হয়েছেন বলে সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে। নবনির্বাচিত 10 জন জেলা সভাপতিদের মধ্যে উত্তর ত্রিপুরার কাজল কুমার দাস, ঊনকোটি জেলার বিমলগড় ধলাইপতি, রাম ত্রিপুরা খোয়াই জেলার বিনয় দেববর্মা, সদর রুরাল গৌরাঙ্গ ভৌমিক, সদর আরবান
আহ্বান অসীম ভট্টাচার্য, সিপাহীজলা উত্তর বিপ্লব চক্রবর্তী, সিপাহীজলা দক্ষিণ উত্তম দাস, গোমতী জেলা সবিতা নাগ, দক্ষিণ ত্রিপুরা পেলাকে দীপায়ন চৌধুরী। বিজেপির প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এই নবনির্বাচিত সভাপতিদের নাম ঘোষণা দেওয়া হয়েছে। তার মধ্যে কিন্তু একজন মাত্র মহিলা। নর্থ ত্রিপুরা শ্রী কাজল কুমার দাস, উন্নকোটি শ্রী বিমল কর, ধলাই শ্রী পতিরাম ত্রিপুরা, খোয়াই শ্রী বিনয় দেব বর্মা, সদর রুরাল শ্রী গৌরাঙ্গ ভৌমিক, সদর আরবান শ্রী অসীম ভট্টাচার্য, সিপাহীজলা নর্থ শ্রী বিপ্লব চক্রবর্তী, সিপাহীজলা সাউথ শ্রী উত্তম দাস, গোমতীতে শ্রীমতী সবিতা নাগ। বনদস্যুদের নির্মমতার শিকার বন্য হাতি। কল্যাণপুর পৌর বিভাগের অন্তর্গত প্রবোধনগরের গ্রামে হাতির মৃতদেহের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কল্যাণপুর থানার পুলিশ ও বন বিভাগের কর্মীরা। বন্য হাতির মাথায় গুলি করে হত্যা করার পর তার শরীরের বিভিন্ন অংশ কেটে নিয়ে যাওয়ার ঘটনা প্রত্যক্ষ করেন বন দপ্তরের আধিকারিক সহ অন্যান্য কর্মীরা। বনদস্যুরা নির্মমভাবে হত্যা করে হাতিটির দাঁত ও পেছনের একটি পা সহ লেজ এবং শরীরের বিভিন্ন অংশ থেকে মাংস কেটে নিয়ে গেছে বলে জানিয়েছেন বন দপ্তরের কর্মীরা। ক্ষতবিক্ষত হাতির মৃতদেহ উদ্ধারের ঘটনায় প্রমোদনগর সহ সন্নিহিত এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ও উৎকণ্ঠা বিরাজ করছে। বন বিভাগের কর্মীদের ঘটনাস্থল পরিদর্শন ও তদন্তের পর হাতির পচাগলা মৃতদেহ আগুনে পুড়িয়ে দেওয়া হয়। তবে তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন মহকুমা বন দপ্তরের আধিকারিক। ये हमारा जो प्रमोद नगर आरएफ है अंडर कल्याणपुर रेंज ऑफ तिलियामुरा सब डिवीजन, वहाँ पे हुआ है इंसिडेंट। ये उत्तर महारानीपुर जो विलेज है उसके नॉर्थ साइड में पड़ता है और हमें इसका सुबह खबर आया था लगभग 9 बजे। लोकली मिला खबर कि यहाँ पे एक एलिफेंट इंजर है, क्षतिग्रस्त होके। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় ইনিংস কতটুকু প্রভাব ফেলবে ভারতের উপর তা নিয়ে লাভ ক্ষতির অঙ্ক করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ভারতের বিষয়ে বাইডেন প্রশাসনের নীতিতে কি কোনো পরিবর্তন আনবেন ডোনাল্ড ট্রাম্প? জল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিষয়টিও। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আবারও একবার হোয়াইট হাউস দখল করেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রথম মেয়াদে অর্থাৎ 2017 থেকে 2021 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ট্রাম্প। তার নীতির সঙ্গে পরিচিত মোটামুটি ভারত সহ সারা বিশ্ব। একাধিক ফ্রন্টে তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ভারতের নরেন্দ্র মোদী সরকারের। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্ক ভালো। বহুবার নরেন্দ্র মোদীকে তার ভালো বন্ধু বলে বর্ণনা করেছেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পকে একাধিকবার প্রধানমন্ত্রী মোদীর নাম উল্লেখ করতেও শোনা গিয়েছে। এবারের নির্বাচনে প্রশ্ন উঠছে, দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসায় ভারতের উপর কি প্রভাব পড়তে পারে এবং ভারতের বিষয়ে বাইডেন প্রশাসনের নীতিতে কি পরিবর্তন আনবেন ডোনাল্ড ট্রাম্প? ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতিতে আমেরিকা ফার্স্ট দৃষ্টিভঙ্গি প্রাধান্য পাবে বলে বিশ্বাস করেন রাজনৈতিক বিশ্লেষকরা। ট্রাম্প তার প্রথম মেয়াদে আমেরিকান শিল্প সংরক্ষণের নীতি গ্রহণ করেছিলেন। চীন ও ভারত সহ একাধিক দেশ থেকে আমদানির উপরে চড়া শুল্ক আরোপ করেছিলেন তিনি। আন্তর্জাতিক বিষয়াবলী পর্যবেক্ষণকারীদের মতে ট্রাম্পের চোখে বাণিজ্য সংক্রান্ত নিয়ম খুব বেশি লঙ্ঘন করে ভারত মার্কিন পণ্যের উপর খুব বেশি পরিমাণ শুল্ক আরোপ করুক তা চাইবে না ট্রাম্প। ট্রাম্প চান তার দেশ থেকে আমদানি করা পণ্যের উপর 20% পর্যন্ত শুল্ক আরোপ করা হোক বলে মনে করেন আন্তর্জাতিক মহল। যদি ট্রাম্পের শুল্ক বিধি বাস্তবায়িত হয় তাহলে 2028 সালের মধ্যে ভারতের জিডিপি 0.1% পর্যন্ত হ্রাস পেতে পারে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যের পরিমাণ $20,000 কোটি। ট্রাম্প যদি শুল্কের হার আরো বাড়ান তাহলে ভারতকে অনেকটাই ক্ষতির সম্মুখীন হতে হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতি ভারতের আমদানিকে ব্যয়বহুল করে তুলতে পারে। এর ফলে মূল্যস্ফীতির হার বাড়বে এবং সুদের হার খুব বেশি কমানো সম্ভব হবে না। এতে সমস্যা বাড়তে পারে বিশেষত মধ্যবিত্ত গ্রাহকদের, কারণ তাদের
জন্য বেড়ে যাবে ইএমআই। ডোনাল্ড ট্রাম্পের চীনের কট্টর বিরোধী হিসেবে বিবেচনা করা হয়। তার প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পর্কের বেশ অবনতি দেখা গিয়েছিল। এই পরিস্থিতিতে ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক আরো জোরদার হবে বলেই আশা ভারতীয় কূটনৈতিক বিশ্লেষকদের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম মেয়াদে কোয়াডকে শক্তিশালী করার বিষয়ে খুব সক্রিয় ছিলেন ডোনাল্ড ট্রাম্প। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপানের জোট হলো কোয়াড। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব নেওয়ার পর ভারতের সঙ্গে অস্ত্র রপ্তানি, যৌথ সামরিক মহড়া ও প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে আরো মজবুত সমন্বয় হতে পারে দুদেশের। এর ফলে চীন ও পাকিস্তানের বিরুদ্ধে শক্তিশালী হবে ভারতের অবস্থান। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে থাকাকালীন ভারতের সঙ্গে বড় ধরনের প্রতিরক্ষা চুক্তি করেছিলেন ট্রাম্প। এবার এই বিষয়টি এগিয়ে যেতে পারে বলে প্রত্যাশা ভারতীয় কূটনৈতিক বিশ্লেষকদের। তবে ডোনাল্ড ট্রাম্পের নীতি বিভিন্ন জটিলতা সৃষ্টি করতে পারে অভিবাসীদের জন্য। যুক্তরাষ্ট্রের নির্বাচনে অভিবাসন একটা বড় ইস্যু এবং ট্রাম্প এই বিষয়ে বেশ সোচ্চারও। অবৈধ অভিবাসীদের বহিষ্কারের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বিপুল সংখ্যক ভারতীয় মার্কিন প্রযুক্তি সেক্টরে কাজ করেন এবং তারা H-1B ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দেন। ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে H-1B ভিসা সংক্রান্ত নিয়মের ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছিলেন। এর প্রভাব দেখা গিয়েছিল ভারতীয় পেশাদার ও প্রযুক্তি সংস্থাগুলির উপরেও। আর তার দ্বিতীয় মেয়াদেও এই একই নীতি অব্যাহত থাকলে মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের সুযোগ কমে যাবে ভারতীয়দের জন্য। ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি অবশ্য ভারতীয় প্রযুক্তি সংস্থাগুলিকে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও অন্যান্য দেশে বিনিয়োগের বিষয়ে দিতে পারে উৎসাহ। কাশ্মীরে পুলওয়ামা হামলার সময়ও ভারতের আত্মরক্ষার অধিকারের বিষয়কে সমর্থন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক ক্ষেত্রে চীনকে রুখতে চান মার্কিন যুক্তরাষ্ট্র, এই বিষয়টা স্পষ্ট এবং এটাও ঠিক যে সেক্ষেত্রে এশিয়ায় তাদের সবচেয়ে উপযুক্ত অংশীদার হলো ভারত। ট্রাম্পের প্রত্যাবর্তনকে চীনকে রুখতে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত সহযোগিতা আরো জোরদার হবে বলে অনুমান করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। তবে ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার মিত্রদের বিরুদ্ধেও লড়াই করতে দেখা গেছে, যার প্রভাব পরোক্ষভাবে ভারতের উপর পড়তে পারে বলেও আশঙ্কা বিশেষজ্ঞদের। এক্ষেত্রে চীনের বিরুদ্ধে গিয়ে তাইওয়ানকে রক্ষা করবেন কি না তাও পরিষ্কার নয়। তার এই অবস্থান এশিয়ার আমেরিকার জোটকে দুর্বল করে তুলবে। এর ফলে চীনের অবস্থান পোক্ত হবে, যা ভারতের স্বার্থের পক্ষে ভালো নয়। ডোনাল্ড ট্রাম্প কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাবও দিয়েছিলেন, যা ভারত পছন্দ করেনি। তালেবানের সঙ্গে সমঝোতা করেন এবং আফগানিস্তান থেকে মার্কিন সেনাবাহিনী প্রত্যাহার করে নেন ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ছিল দক্ষিণ এশিয়ার ভারতের স্বার্থের পরিপন্থী। অন্যদিকে বাংলাদেশের প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ভারতকে সমর্থন করেছেন। বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তবে ইন্দো প্যাসিফিক নীতিকে পাকিস্তান ইস্যু নিয়ে বিভ্রান্তিতে রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র বলে মনে করেন বিশেষজ্ঞরা। রাশিয়া ও ভারতের সম্পর্কের ব্যাপারে আরো খোলামেলা হতে পারেন ট্রাম্প। তবে ভারতের সঙ্গে বাণিজ্য শুল্ক ইস্যুতে কঠোর অবস্থান নিতে পারেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সর্বভারতীয় ক্ষেত্রে ইন্ডিয়া জোটকে মান্যতা দিয়ে নির্বাচনে আসন সমঝোতার পথ খোলা রাখল সিপিআইএম কেন্দ্রীয় কমিটি। এদিকে আগামী 29 তারিখ থেকে শুরু হতে চলা রাজ্য সম্মেলন নিয়ে প্রস্তুতি চূড়ান্ত সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটি। ইন্ডিয়া জোটকে মান্যতা দিয়ে জাতীয় স্তরে কংগ্রেসের সাথে জোট আসন সমঝোতার পথ খোলা রাখল সিপিআইএম কেন্দ্রীয় নেতৃত্ব। কলকাতার নিউ টাউনে সিপিআইএম এর 3 দিন ব্যাপী কেন্দ্রীয় কমিটির বৈঠকে আসন্ন মাদুরাই পার্টি কংগ্রেসের খসড়া রাজনৈতিক প্রস্তাবও পেশ করেছেন দলের পলিট ব্যুরো এবং কেন্দ্রীয় কমিটির সদস্যরা। যদিও এই কেন্দ্রীয় কমিটির বৈঠকে সিপিআইএম এর প্রাক্তন সাধারণ সম্পাদক প্রয়াত সীতারাম ইয়েচুরির লাইনের কোনো পরিবর্তন করলেন না প্রকাশ কারাত, মানিক সরকার, বিমান বসু সহ দলের সর্বভারতীয় নেতৃত্বরা। 2029 সালের লোকসভা নির্বাচনের আগেই ঘুরে দাঁড়াতে রণকৌশল স্থির করেছে সিপিআইএম। তবে 29 সালের লোকসভা ভোটের আগেই অনুষ্ঠিত হবে দেশের বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। এর মধ্যে অন্যতম কেরল, পশ্চিমবঙ্গ, ত্রিপুরাতে হবে বিধানসভা নির্বাচন। এই 3 রাজ্যে ক্ষমতা পুনরুদ্ধারের জন্যই ভোটের পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে সিপিএম। তাই কেন্দ্রীয় কমিটির বৈঠকে প্রতিটি রাজ্যের রাজনৈতিক সমীকরণ অনুযায়ী নির্বাচনী জোট গঠনের দরজা খোলা রাখল সিপিএম। কেন্দ্রীয় কমিটির 3 দিনের বৈঠকে যে খসড়া রাজনৈতিক প্রস্তাব গৃহীত হলো তা আসন্ন পার্টি কংগ্রেসের আগে আগামী 22 এবং 23 মার্চ অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির বৈঠকে প্রকাশিত হবে বলে জানিয়েছে দল। তবে এই খসড়া রাজনৈতিক প্রস্তাবে বিজেপিকে পরাজিত করতে কংগ্রেসের হাত ধরা হবে এটা বলা হয়নি সরাসরি। তবে ঘুরিয়ে রাজ্যের নির্বাচনী পরিস্থিতি অনুযায়ী কংগ্রেস সহ অন্যান্য বিজেপি বিরোধী দলের সাথে নির্বাচনী সমঝোতা করার দরজা খোলা রাখল সিপিএম। গত
গত পার্টি কংগ্রেস যে সিদ্ধান্ত হয়েছিল, এই সিদ্ধান্তের কোনো পরিবর্তন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে করছে না পলিট ব্যুরো। সিপিআইএম এর মূল লক্ষ্য বিজেপিকে ক্ষমতাচ্যুত করা এবং নিজেদের হারানো জমি পুনরুদ্ধার। এই লক্ষ্যে রাজ্যে রাজ্যে নির্বাচন এবং লোকসভা ভোটের নির্বাচনে কি সিদ্ধান্ত হবে তা সেই রাজ্যের পরিস্থিতি অনুযায়ী ঠিক করার পথই বহাল রাখলো সিপিএম। এর ফলে কংগ্রেস হাইকমান্ড চাইলে ফের বাম কংগ্রেস জোট হতে পারে। প্রথমে 2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা এবং 2028 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে। 2024 সালে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ, রাজস্থান, তামিলনাড়ু, ত্রিপুরা, বিহার সহ একাধিক রাজ্যে কংগ্রেসের সঙ্গে সিপিআইএম এর নির্বাচনী সমঝোতা হয়েছে। এদিকে আগামী 2 থেকে 6 এপ্রিল পর্যন্ত মাদুরাই পার্টি কংগ্রেস ঘিরে রাজনৈতিক তৎপরতা বিশেষ করে পরিলক্ষিত হচ্ছে ত্রিপুরা, কেরল, পশ্চিমবঙ্গে। সিপিআইএম পার্টি কংগ্রেসের আগে আগামী 29 থেকে 31 জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্মেলন। এই লক্ষ্যে 29 জানুয়ারি রাজ্যের রাজধানী শহর আগরতলায় হবে সমাবেশ। এই সমাবেশে নিজের শক্তির জানান দিতে রাজ্যব্যাপী প্রচার করে যাচ্ছে সিপিআইএম। 2018 সালে ত্রিপুরা ক্ষমতা হারানোর পর এই প্রথম জিএমপির মিছিল সভা অনুষ্ঠিত হয় রাজধানী আগরতলায়। এই প্রথম ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে সিপিআইএম এর সমাবেশে ছাত্র যুব সংগঠন, জিএমপি, কৃষক সভা, সিআইটিউ, ক্ষেত মজুর সহ বিভিন্ন শাখা সংগঠনকে সামিলের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় কমিটি। উল্লেখ করা যেতে পারে, সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকাকালীন সীতারাম ইয়েচুরি প্রয়াত হওয়ার বর্তমানে পলিট ব্যুরোর কোঅর্ডিনেটর রয়েছেন প্রকাশ কারাত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এসএফআই ও টিএসইউ সদর ও ডুকলি বিভাগীয় কমিটির উদ্যোগে 5 দফা দাবির ভিত্তিতে সোমবার শহরে বিক্ষোভ প্রদর্শন সহ শিক্ষা দপ্তরে ঘেরাও কর্মসূচি পালন করা হয়। ত্রিপুরার কোনো সরকারি বিদ্যালয় বন্ধ করা যাবে না। রাজ্যে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনে শিক্ষক নিয়োগ, ছাত্রছাত্রীদের নিয়মিত স্টাইপেন্ড প্রদান, ব্যর্থ বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করা সহ সরকারি বিদ্যালয়ে পড়াশোনার খরচ ইত্যাদি নিয়েই তাদের এই আজকের কর্মসূচি পালন করে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। আমাদের মূল যে আমরা 5টা দাবি আজকের জন্য চিহ্নিত করেছি, সেটা হচ্ছে ত্রিপুরা রাজ্যে কোনো সরকারি স্কুল বন্ধ করা যাবে না। ত্রিপুরা রাজ্যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সংকট চূড়ান্ত মাত্রায় গিয়ে পৌঁছেছে। শিক্ষক নিয়োগের উদ্যোগ নিতে হবে, নিয়মিত স্টাইপেন্ড প্রদান করতে হবে, ব্যর্থ বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করতে হবে এবং সর্বোপরি এ রাজ্যের মধ্যে পড়াশোনার খরচ প্রতিনিয়ত। আরজিকর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত করল আদালত। এদিকে তাকে ফাঁসানো হয়েছে বলে দাবি করে সঞ্জয় রায়। আরজিকর কাণ্ডে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাস দিলেন শিয়ালদা অতিরিক্ত দায়রা আদালতের বিচারক অনির্বাণ দাস। সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার 64, 66, 103 এক ধারায়। তা বিরল থেকে বিরলতম নয়। সঞ্জয়কে 50,000 টাকা জরিমানার নির্দেশও দেয় আদালত। রাজ্য সরকার নির্যাতিতার পরিবারকে সব মিলিয়ে মোট 17 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে এই নির্দেশও দিয়েছে আদালত। যদিও নির্যাতিতার বাবা জানান তিনি ক্ষতিপূরণ চান না। সেই সময় বিচারক বলেন, এই মৃত্যুর ক্ষতিপূরণ অর্থ দিয়ে করা যায় তা আমি মনে করি না, তবে কর্তব্যরত মহিলাদের রক্ষা করা রাজ্যের দায়িত্ব। পরিস্থিতির প্রেক্ষিতে এই নিয়ম। এদিন সঞ্জয়কে বক্তব্য পেশ করার সুযোগ দেন বিচারক। হাত জোর করে কাঠগড়ায় ওঠে সে। বিচারক সঞ্জয়কে উদ্দেশ্য করে বলেন, আপনার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত। এরপরেই সঞ্জয়কে বলার সুযোগ দেন বিচারক। সঞ্জয় বলে, আমি ধর্ষণ করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। আমি যদি এ কাজ করতাম সেক্ষেত্রে আমার গলায় থাকা রুদ্রাক্ষের মালা নষ্ট হতো না। আমাকে ফাঁসানো হচ্ছে। আমি যদি এ কাজ করতাম সেক্ষেত্রে আমার গলায় থাকা রুদ্রাক্ষের মালা নষ্ট হতো না। আমাকে ফাঁসানো হচ্ছে। আমার ওপরে অত্যাচার করেছে। প্রথমে আমাকে কিছু বলতেই দেওয়া হয়নি। যা ইচ্ছে সেই রকমই করেছে। বিচারক বলেন, আপনাকে 3 ঘন্টা সময় দিয়েছিলাম, যা প্রমাণ এসেছে তা আপনার থেকে ভালো কেউ জানে না। আমি প্রমাণের ওপর নির্ভর করে বিচার করতে পারি। আপনি 3 ঘন্টা যা বলেছেন তার রেকর্ড রয়েছে। আপনি নির্দোষ তা আগেও বলেছেন। বিচারক আরো প্রশ্ন করেন, আপনার বাড়িতে কে আছেন? কেউ যোগাযোগ করে? সঞ্জয় জানান তার মা আছে। সিবিআই এর আইনজীবী সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ডের দাবি করেন আদালতে। এই ঘটনা বিরল থেকে বিরলতম। গোটা সমাজ, দেশবাসী এই মামলার দিকে তাকিয়ে বলে আদালতকে জানান সিবিআই এর আইনজীবী। যদিও এই ঘটনাকে আদৌ বিরলতম ঘটনা বলা যায় কিনা তা নিয়ে পাল্টা প্রশ্ন তুলেন সঞ্জয়ের আইনজীবী। মৃত্যুদণ্ডের পরিবর্তে বিকল্প কোনো সাজা দেওয়ার পক্ষে সওয়াল করেন তিনি। গত 9 আগস্ট
আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। অভিযোগ উঠেছিল ধর্ষণের পরে খুন করা হয়েছে তাকে। প্রথমে এই ঘটনার তদন্তে নামে কলকাতা পুলিশ। 10 আগস্ট গ্রেপ্তার করা হয়েছিল সেই সময়ে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার পদে কর্মরত সঞ্জয় রায়কে। এরপর কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলার তদন্ত ভার যায় সিবিআই এর হাতে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা হেফাজতে নেয় সঞ্জয়কে। সঞ্জয়ের সর্বোচ্চ সাজার দাবি করেন নির্যাতিতার পরিবারের আইনজীবীও। ফিরো রিপোর্ট, নিউজ নাও। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরের সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত। চোখ রাখছি অন্যান্য খবরে। সোমবার স্ত্রীকে হত্যার দায়ে স্বামী যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন কৈলাসহর আদালতের বিচারপতি। কৈলাসহর ইরানি থানার অন্তর্ভুক্ত খাওড়া বিলে গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা 35 বছর বয়সী রমিজ আলীকে তার স্ত্রী রোশনা বেগমকে শারীরিক ও মানসিক নির্যাতন সহ হত্যা করার অপরাধে নির্দিষ্ট 2টি ধারায় যাবজ্জীবন কারাদণ্ড সহ 50,000 টাকা করে মোট 1 লক্ষ টাকা জরিমানা করেন কৈলাসহর আদালতের বিচারপতি সুদীপ্তা চৌধুরী। 2020 সালের 6 জানুয়ারি রমিজ আলী খাওড়াবিল গ্রামে নিজ বাড়িতে ধারালো কোদাল দিয়ে তার স্ত্রী রোশনা বেগমকে হত্যা করে। ইরানি থানার পুলিশ রোশনা বেগমের মায়ের অভিযোগের ভিত্তিতে ঘটনার 3 দিন পর অভিযুক্ত রমিজ আলীকে গ্রেপ্তার করে নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করে। 2020 সালের 31 মে আদালতের মামলার চার্জশিট জমা দেন তদন্তকারী অফিসার অপর্ণা দেবনাথ। আদালতে মামলা চলাকালীন সাক্ষ্য দানের ভিত্তিতে দীর্ঘদিন আদালতে মামলা চলার পর ঊনকোটি জেলা আদালতের বিচারপতি সুদীপ্তা চৌধুরী চলতি মাসের 18 জানুয়ারি রমিজ আলীকে দোষী সাব্যস্ত করেন এবং 20 জানুয়ারি সাজা ঘোষণা করেন। বিচারপতি মানসিক ও শারীরিক নির্যাতনের জন্য 498A ধারা মূলে অভিযুক্ত রমিজ আলীকে 3 বছরের জেল ও 50,000 টাকা জরিমানা এবং অনাদায়ে 9 মাসের জেল হাজত ঘোষণা করে। তাছাড়া হত্যার দায়ে আইপিসি 302 ধারা মূলে রমিজ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 9 মাসের জেল হাজত ঘোষণা করে বিচারপতি সুদীপ্তা চৌধুরী। এই ব্যাপারে সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানিয়েছেন আইনজীবী সুনির্মল দেব। 2025 ইংরাজি তারিখে এই রমিজ আলী সাজা ঘোষণা হয় এবং সেকশন 498A অফ আইপিসি অনুসারে 3 বছরের জেল এবং 50,000 টাকা জরিমানা অনাদায়ে 9 মাসের জেল এবং সেকশন 302 অফ আইপিসি অনুসারে যাবজ্জীবন জেল এবং 50,000 টাকা জরিমানা এবং 50,000 টাকা অনাদায়ে আরো 9 মাসের জেল। মামলায় অভিযুক্ত অন্য আরেকজনের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ না থাকার কারণে মামলার তদন্তকারী অফিসার মামলার চার্জশিট থেকে তার নাম বাদ দিয়ে দিয়েছিলেন বলে জানিয়েছেন আইনজীবী সুনির্মল দেব। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের 150 বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে সোমবার আগরতলা আবহাওয়া অফিসে একদিনের মিডিয়া কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার বিষয় ছিল ত্রিপুরায় আবহাওয়া ও জলবায়ু পরিষেবা। ভারত সরকারের মিশন মৌসুম প্রকল্পের ডপলার ওয়েদার র্যাডার দক্ষিণ ত্রিপুরার সাবরুমে এবং অটোমেটিক ওয়েদার স্টেশন রাজ্যের বিভিন্ন ব্লকে স্থাপন করা হবে। এছাড়া আগরতলা এয়ারপোর্ট একটি উইন্ড প্রোফিলার রেডার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। সোমবার আয়োজিত এই দিনের কর্মশালা সম্পর্কিত বিস্তারিত তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন আবহাওয়া দপ্তরের আধিকারিক। Meet on the weather and climate services over Tripura. So
এই যে আমাদের সেন্টার যদি আমরা দেখি আমাদের 1951-এ এস্টাবলিশড হয়েছে এবং আজকের দিন পর্যন্ত অলমোস্ট আমরা 75 ইয়ার্স কমপ্লিট করতে যাচ্ছি এবং এই ওভার দ্য ইয়ার যদি আমাদের দেখা যায় আমরা ত্রিপুরার ওপরে 21 অটোমেটিক। দীর্ঘদিন স্কুল কামাই করে শেষ পর্যন্ত সোমবার স্কুলে এসে এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়লেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি সুপ্রিয়া দাস। ঘটনা সাবরুম মহকুমার সাতচাঁদ আরডি ব্লকের অন্তর্গত পশ্চিম সাবরুম গ্রাম পঞ্চায়েতে দাসপল্লী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গত 5ই জানুয়ারি থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি সুপ্রিয়া দাস 3 দিনের ছুটি নিয়ে প্রায় 15 দিন বিদ্যালয়ে গড় হাজির। এমনকি মাঝে মধ্যে দিদিমণি বিদ্যালয়ের রেজিস্টারে সই করে বাড়িতে চলে যান বলে অভিযোগ এলাকাবাসীর, যার ফলে বিদ্যালয়ে আসা এলাকার ছোট শিশুদের পড়াশোনা দিনের পর দিন ব্যাহত হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। দীর্ঘদিন পর সোমবার দিদিমণি সুপ্রিয়া দাস অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যাওয়ার সময় তাকে স্কুলে ঢুকতে বাধা দেন এলাকাবাসী। অতি সত্বর এই দিদিমণিকে সরিয়ে এই কেন্দ্রে নতুন দিদিমণি নিয়োগের জন্য স্থানীয় পঞ্চায়েতে লিখিত অভিযোগ জানানো হয়েছে বলে স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়েছে। মানে পরিবেশে মানে ইয়ে নাই মানে শিক্ষার স্কুলে কি করে শিক্ষা দিব ছাত্র করে মোবাইল চালাই দি ওই গান ইয়ে করবো স্কুলে যে ছাত্র করে বই এরা কি বাড়িতে যাবো এডি করে কি দিদিমণি স্কুলে কি এরকম করে নিয়ে। চোখ রাখছি খেলার খবরে। মহারাষ্ট্রের পুনেতে আয়োজিত জাতীয় সাব জুনিয়র জুডোতে সোনা জিতলেন রাজ্যের প্রিয়াঙ্কা দাস। প্রতিযোগিতায় মহিলাদের 32 কেজি ওয়েট ক্যাটাগরিতে এই স্বর্ণপদক লাভ করেছেন বাধারঘাটের ত্রিপুরা স্পোর্টস স্কুলের শিক্ষার্থী প্রিয়াঙ্কা। চণ্ডীগড়, তেলেঙ্গানা ও কেরলের প্রতিযোগীকে হারিয়ে সাফল্য লাভ করেছে সে। গত 18 জানুয়ারি থেকে পুনেতে এই জুডো আসরটি শুরু হয়েছে, যা চলবে 21 জানুয়ারি পর্যন্ত। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আম্পায়ার কমিটির বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন আম্পায়ার নির্বাচনে উত্তীর্ণ তন্ময় ধর। 3 বছর আগে টিসিএর আম্পায়ার নির্বাচনে উত্তীর্ণ হলেও এখনো পর্যন্ত তাকে কোনো খেলায় আম্পায়ারের দায়িত্ব দেওয়া হয়নি বলে সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করেন তিনি। এই বিষয়ে টিসিএর অন্যান্য কর্মীদের সঙ্গে কথা বললে তারা তাকে জানিয়েছেন যে তিনি বিরোধী দলের সমর্থক বলে তাকে কোনো সুযোগ দেওয়া হচ্ছে না বলেও জানান আম্পায়ার নির্বাচনে উত্তীর্ণ এই প্রার্থী। সম্প্রতি এমবিবি মাঠে অনুষ্ঠিত একটি ক্রিকেট খেলায় একজন অস্বীকৃত ব্যক্তি আম্পায়ারের দায়িত্ব পালন করেছে, অথচ আম্পায়ার নির্বাচন উত্তীর্ণ হয়েও কোনো সুযোগ পাচ্ছেন না বলে জানান তন্ময় ধর। এ বিষয়ে তন্ময় টিসি এর প্রেসিডেন্ট ও সেক্রেটারিকে চিঠি লিখেছেন বলেও জানিয়েছেন তিনি। ওই সমীর বিশ্বাস মানুষের কাছে বলছে আমি নাকি বিরোধী দলের সাথে যুক্ত, তো আমি দল করব দলের জায়গায়, সেটার সঙ্গে ক্রিকেট খেলার কি সম্পর্ক আমি সেটা করতে পারছি। এই বিষয়ে কি বললেন উনি কোনো জবাব দিতে পারছেন না। উনি বলছে আমার এই বিষয়ে কোনো জানা ছিল না, অথচ 1 বছর আগে। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার, শুভরাত্রি।